মনে মনে বললাম, এই চাকরি তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী করবে। আমার তো টাকা দরকার, টাকা। আর ক্রাশের সাথে কাজ করার মজাই আলাদা। চোখে তো দেখতে পারবো। আমি আবারও বলছি, তুমি যে আমার জন্য কাজ করবে এই কথাটা যেন কেউ জানতে না পারে, এমনকি তোমার আপনজন না। জি ম্যাম, আপনি নিশ্চিত থাকতে পারেন, কেউ জানতে পারবে না। হঠাৎ আমার নজর পড়ে সুমাইয়ার মুখের দিকে। সুমাইয়াকে কথা বলার সময় অনেক সুন্দর লাগে। এখন তো আরও কাছ থেকে দেখছি। ইস, ওর মতো একটা মেয়েকে যদি বিয়ে করতে পারতাম তাহলে জীবনে আর কিছু লাগতো না। এখন তুমি যেতে পারো, আর কালকে ঠিক 9টায় এই জায়গায় থাকবে। তোমাকে সব কিছু শিখিয়ে দেওয়া হবে। জি ম্যাম। আমি আস্তে আস্তে রুম থেকে বের হতেই কে জানি ডাক দিল। এই ছেলে, এদিকে আসো তো। আমি মাথা নিচু করে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আমি তোমার ভালো নাম আছি। কি? আগের মতো আর ভুল করব না। জি আঙ্কেল, শেখ লাদেন ইসলাম তানজিম। ভালো নাম। তোমার বাবা কি করে? জি আঙ্কেল, আমার বাবা নেই, উনি মারা গেছেন। সরি সরি, তুমি মন খারাপ করিও না। আরে না আঙ্কেল, সমস্যা নেই। এখন তুমি যেতে পারো, একে দিয়েই চলবে। জি আঙ্কেল, বলে বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। এই মারিয়া, কি করছো? মারিয়া আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। সরি সরি মারিয়া ম্যাম। ম্যাম, কি বলছেন তোরে? বলছে আপনার সাথে নাকি আমার বিয়ে করিয়ে দেবে। আমাকে তোর ভয় হয় না? এই যে এত বডিগার্ড দাঁড়িয়ে আছে, এদের যদি বলি সবাই তোরে ধরে নিয়ে যাবে। আপনার মতো ভালো একটা মেয়ে এমন করতে পারে না। আচ্ছা, আমি যাই। ম্যাম মনে হয় আমাকে ডাকছে। কোথায় যাবেন? আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে? কেন? তুই একা একা চলে যা। তাহলে আমার যাওয়ার টাকা দিন, আমি চলে যাই। বাবা, এই নে, এখানে 200 টাকা আছে। এখন আমার সামনে থেকে যা, মাথা খেয়ে ফেলছিস। বাসা থেকে বের হয়ে একটা দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে বাড়ির দিকে রওনা দিলাম। দেখতে দেখতে বাসায় এসে পড়ছি। কলিং বেল বাজাতেই মিলি এসে দরজা খুলে দিল। ভাইয়া, তোর হাতে কি? বলা যাবে না। বল না ভাইয়া, প্লিজ। আমাকে ডাক দে। আম্মু, আম্মু। কি হয়েছে? গরুর মতো এত চেঁচামেচি করছিস কেন? আমি গরু? এই মিলি, চুপ কর বলছি। আর আম্মু, এই নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি? দুটো ভালো নিউজ আছে। তাড়াতাড়ি বল ভাই, কি নিউজ? 1, আমি পরীক্ষায় পাশ করছি। আর 2, আমার চাকরি হয়ে গেছে মা। মাস শেষে 50,000 টাকার বেতন। কি সত্যি? বলে কেঁদে দিল। এই দেখো আম্মু, কাঁদছো কেন? আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো এই খবরটা শুনে। ভাইয়া, কিসের চাকরি হয়েছে তোর? সেটা বলা যাবে না, তবে এটা চিন্তা করবি না, আমি কখনো খারাপ পথে টাকা ইনকাম করব না। আমি জানি তো, আমার ভাই কত ভালো। রাতে মিতুদের পড়াতে চলে গেলাম। প্রতিদিনের মতো খুব সুন্দর করে পড়াচ্ছি, কারণ সামনে ওদের পরীক্ষা। হঠাৎ আমি খেয়াল করলাম মিতু কেমন করে আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই আবারও নিচে তাকায়। কি মিতু, আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? কই হ্যাঁ, আমি তো বইয়ের দিকে তাকিয়ে আছি। আজকে প্রথম বলে কিছু বললাম না, দ্বিতীয়বার যেন এমন না হয়, মনে রেখো। মিতু কোনো কথা বলে না, আর ফারজানা শুধু মুচকি হাসছে। ওরা 2 বোন যে কখন কি করে কিছুই বুঝি না। পড়া শেষ করে বাইরে এসে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আঙ্কেল, আসলেই আমি দোকানের চাকরিটা করতে পারবো না, আমার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে। সেটা তো খুব ভালো কথা, কিন্তু কিসের চাকরি হয়ে গেছে এত তাড়াতাড়ি? আসলে আঙ্কেল, আমি যেখানে চাকরি করি ওটার মালিক না করেছে বলার জন্য কয়েকদিন পর ওই কোম্পানি সবার সামনে আসবে। আঙ্কেলকে আমি মিথ্যা বললাম। আচ্ছা, আমি বলবো না দোকানের মালিককে। আর তোমার 1 মাসের বেতন কি দিয়েছে? না আঙ্কেল, আজকে দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি বলবো না, তুমি কোনো চিন্তা করিও না। ধন্যবাদ আঙ্কেল, বলে বাসায় চলে গেলাম। ভাবছেন এত টাকা বেতনের চাকরি করব, তাও কেন টিউশনই বাদ দেই না। আসলে যিনি আমার বিপদের সময় পাশে ছিলেন তার কথা তো আর ভুলে যেতে পারি না। আর বড় কথা হলো, আমার তো আর বাসা ভাড়া দিতে হয় না, এই টিউশনিতেই চলে যায়। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। তবে সকালে যখন ঘুম ভাঙে তখন মনে হলো কে যেন আমার মাথা টেপে দিচ্ছে। আমার অনেক ভালো লাগছে, তাই শুয়ে আছি। হয়তো আমার মা নইলে আমার বোন মাথা টিপে দিচ্ছে।
এই মনে করে শুয়ে আছি, কিন্তু হঠাৎ আমার ঠোঁটের ওপর কিস করতেই আমি লাফিয়ে উঠলাম, কিন্তু সামনে কাউকে দেখতে পেলাম না। কি ব্যাপার? তাহলে এতক্ষণ এখানে কে ছিল? নাকি স্বপ্ন দেখছিলাম? ধুর, কিছুই বুঝতে পারছি না। নাকি সকাল সকাল আমার মাথায় খারাপ হয়ে গেছে। ঠোঁটে হাত দিয়ে দেখি হাতে লিপস্টিক লাগানো। তার মানে এখানে সত্যি সত্যি কেউ এসেছে। আয়নার সামনে গিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি আম্মু, মিতু, মিলি, ফারজানা সবাই একসাথে নাস্তা করছে। কি ব্যাপার? আজকে দেখি সবাই একসাথে নাস্তা করছে। তার মানে আমার রুমে কেউ গিয়েছিল। জিজ্ঞেস করব নাকি করব না? দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে। আম্মুর কথা মতো বসলাম। মিতু দেখি মুচকি মুচকি হাসছে। আম্মু, আমার রুমে কি কেউ গিয়েছিল আমাকে ডেকে তোলার জন্য? মিতু গিয়েছিল। কি? এত অবাক হওয়ার কি আছে? আমি মিতুর উপর বড় বড় চোখে তাকাতেই মিতু নিচে তাকিয়ে নাস্তা করতে লাগলো। ভাইয়া, আমার মনে হয় আজকে তোর দিনটা অনেক ভালো যাবে। আমার দিন এমনি ভালো যাবে, সেটা তোর বলতে হবে না। কোনো মতে নাস্তা করে রুমে গেলাম। মিতুর সাহস দিনে দিনে বাড়ছে। ওকে কিছু একটা বলতে হবে। কি আবার বলবো? ওর তো সামনে পরীক্ষা। পরে দেখা যাবে উল্টোপাল্টা কাজ করে বসে আছে। কি করা যায়, কি করা যায়, ধুর, কিছু তো মাথায় ঢুকছে না। এখন থেকে আমাকে মিতুর সামনে কম যেতে হবে। রেডি হয়ে মাকে বলে বাসা থেকে বেরোলাম। একটা রিক্সা নিয়ে ম্যামের বলা জায়গায় যেতে লাগলাম। হঠাৎ দেখি পকেট থেকে ফোনটা বাজছে। দেখি ফাহিম কল করছে। কিরে ফাহিম, কেমন আছিস? ভালো থাকি কই? শুনলাম তুই নাকি নতুন চাকরি পেয়েছিস। তোর কপাল তো খুলে গেছে বন্ধু। চিন্তা করিস না, তোর জন্য আমি চাকরির ব্যবস্থা করব। তাহলে তো খুব ভালো হয় বন্ধু। মাসের টাকা দিয়েছে? আজকে দিবে। আর তোর টাকাগুলো আমি নেব নে, পরে তোর বিকাশ নাম্বারে ছেড়ে দিব। আচ্ছা, আর তোর টাকাগুলো রেখে দিস। এখন তুই কই যাস? ট্রেনিংয়ে। আচ্ছা যা। বলে ফোন রেখে দিল। কিছুক্ষণ পর আমি সেই জায়গায় চলে আসলাম। রিক্সাওয়ালার ভাড়া দিয়ে হেঁটে একটু সামনে গেলাম। দেখি 5 জন মানুষ দাঁড়িয়ে আছে। আমি যেতেই বলল, আপনি কি লাদেন? আমি বললাম হুম। বলতেই তারা একটা রুমে নিয়ে গেল। এখানে তেমন কেউ নেই আমাদের ছাড়া। আমাকে কিভাবে কি করতে হবে, বিপদে পড়লে কিভাবে বাঁচতে হবে, আর কিভাবে গোপন খবর রাখতে হবে, একে একে সব লিখাতে লাগলো। কখন যে রাত 1টা বেজে গেল বলতে পারি না। তারা আমাকে সব কিছু শিখিয়ে বিদায় নিয়ে চলে গেল। এখন শুধু আমি একা দাঁড়িয়ে আছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, এত রাতে তো মনে হয় একটাও গাড়ি পাবো না। কি করা যায়? ধুর, সাথেও তো কেউ নেই। হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা কল এলো। এত রাতে আবার কে ফোন করেছে? ফোনটা রিসিভ করে, কে বলছেন? এই, তুই কথা বলবি না? তোর জন্য ম্যাম এখনো আমাকে ছুটি দেয় নাই। আরে মারিয়া যে, আমি আবার কি করছি গো মিস মারিয়া? তোর জন্য ম্যাম আমাকে এখনো ও বাড়িতে যেতে দেয় নাই। বলেছে তোর ট্রেনিং কখন শেষ হবে এর খেয়াল রাখতে। ভালো করছে। এখন আমাকে এখান থেকে নিয়ে যাও, একটাও গাড়ি নেই এখানে। আমি পারবো না, তুই এখন একা একা বাড়িতে যা। তুই যে এই কথাগুলো বললি সবগুলো আমার ফোনে কিন্তু রেকর্ড হয়েছে। ম্যামকে যখন শোনাবো তখন মজা বুঝতে পারবি। তোর কাছে মাপ চাই, আমি ড্রাইভার পাঠাচ্ছি। আচ্ছা, তুই এখন চলে যা বাড়িতে, এমনি অনেক রাত হয়ে গেছে। আর আমি যে তুই তুই করে বলছি, মাইন্ড করলি না তো আবার? আরে না, আচ্ছা তুই গাড়ি আসলে চলে যাস। হ্যাঁ আমার জন্য তোর চিন্তা করতে হবে না। তোর জন্য আমি চিন্তা করি। ছেলেরে খেয়ে দে তো আমার কাজ নাই, ম্যাম বলেছে দেখে শুধু। বুঝছি তো, তুমি মাইন্ড কার চিপায় পড়ে সব করছো। তোর সাথে আমি আর কথা বলতে পারবো না, এত রাত হয়ে গেছে, আমাকে এখন ঘুমাতে হবে। আগে বাসায় যাই, বাই। যা, বলে ফোন রেখে দিলাম। একটু পর মারিয়ার কথা মতো একটা মাইক্রো এসে গেল। আমি মাইক্রোতে উঠে ড্রাইভারকে ঠিকানা বলতেই কিছুক্ষণের ভেতরে আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি বাসায় গিয়ে অনেকগুলো কলিং বেল বাজালাম, কিন্তু আম্মুর এখনও কোনো খবর নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কি করব এখন? তাহলে আমাকে কি বাহিরেই ঘুমাতে হবে? এত রাতে কেউ কি আর সজাগ থাকে? আবার হেঁটে হেঁটে নিচতলায় গেলাম আঙ্কেলের বাসায়। দুটো কলিং বেল বাজাতেই
আন্টি এসে দরজা খুলে দিল। সরি আন্টি, আসলে ডিস্টার্ব করতে চাই না আপনাদের। বাসার সবাই ঘুমিয়ে গেছে, কেউ আর দরজা খুলছে না, তাই এখানে আসলাম। বুঝতে পারছি, আসো আমার সাথে। বলে আন্টি আমাকে একটা রুমে নিয়ে গেল। এখানে শুয়ে পড়ো, শুধু এই রুমটা খালি আছে। ধন্যবাদ আন্টি, এতেই হবে। খাওয়া দাওয়া করছো? এখন যদি বলি খাই নাই, তাহলে আন্টি না খাইয়ে ছাড়বে না। আন্টি খেয়েছি। তাহলে শুয়ে পড়ো। আন্টি চলে যাওয়ার পর বিছানাটা হালকা একটু গুছিয়ে শুয়ে পড়লাম। চোখের পাতাগুলো খুব ভারী হয়ে গেছে। রুমের দরজা লাগিয়েছি না লাগাই নাই তাও বলতে পারি না। সকালে যখন ঘুম ভাঙলো তখন বুকটা কেমন যেন ভারী ভারী লাগছে। চোখ মুড়ে দেখি মিতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি এটা দেখে এক ধাক্কায় মিতুকে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম। এই মেয়ে, তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। ভাবছো কিছু বলছি না দেখে মাথায় উঠে পড়বে? কথাটা একটু জোরেই বললাম। মিতু ভয় পেয়ে, না মানে স্যার, আসলেই হয়েছে কি? কি হয়েছে? সেই দিন টোটে কিস করলে, আজকে আবার জড়িয়ে ধরলে। এগুলো দিয়ে কি বোঝাতে চাও? হ্যাঁ? হঠাৎ কোথার থেকে আন্টি এসে বলল, কি হয়েছে? লাদেন, এত চেঁচামেচির আওয়াজ শোনা যায় কেন? আসলে আম্মু, আমি স্যারকে ঘুম থেকে ডাক দিতেই স্যার বিছানা থেকে পড়ে গেছে। বলে হাসতে লাগলো। এখন মনটা চায় কি করতাম বলেন? ও এই ব্যাপার? লাদেন বাবা, কিছু মনে করবে না। এই তুই এখান থেকে যা বলছি, শুধু দুষ্টামি আর দুষ্টামি। মিতুকে বলল, আন্টি আমি যাই, আম্মু মনে হয় চিন্তা করছে। নাস্তা করে যাও বাবা। না আন্টি, আরেকদিন। বলে আমাদের বাসায় চলে গেলাম। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে লাদেন, তুই কালকে সারা রাত কোথায় ছিলি? কোথায় ছিলা তুমি রাতে? এত কলিং বেল বাজালাম তাও দরজা খুলল না, তাই মিতুদের বাসায় গিয়ে ঘুমাইছিলাম। আসলেই বাবা, তোর জন্য অপেক্ষা করতে করতে পরে গিয়ে ঘুমিয়ে পড়েছি, তাই বলতে পারিনি। কিছু করছো রাতে? কিছু খাই নাই, খুব খিদা পেয়েছে। আচ্ছা, তুই আগে ফ্রেশ হয়ে আয়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আম্মু টেবিলে নাস্তা রেডি করে ফেলেছে। আমি টেবিলে বসতেই মিলিও আসলো। কি খবর মিলি? কয়টার খবর বলবো ভাইয়া? এই মাইর খাবি রে ছেড়ি। তোর সাহস আছে আমাকে মারা? সকাল সকাল তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নাই। আমারও বুঝি ইচ্ছে আছে তোর সাথে মারামারি করার। বোন চুপ করে খাতো, কোনো কথা বলিস না। নাস্তা শেষ করে রুমে গেলাম। মিলি, এই মিলি। মিলি আমার রুমে এসে, কি হয়েছে ভাইয়া? মিতুর ব্যবহার আমার ভালো লাগছে না বোন একদম। তুই একটু বুঝিয়ে বলিস তো। কেন ভাইয়া, মিতু তোর সাথে কি করেছে? এই রে, এখন কি বলবো? শোন, কি করছে তোর জানতে হবে না। তুই শুধু বলবি ভাইয়া এসব একদম পছন্দ করে না। কি পছন্দ করে না বলবি তো? আমার মাথাটা ঘুরছে বোন, তুই এখন যা এখান থেকে। এত টেনশন আর ভালো লাগে না। ভাইয়া, আমি তোর মাথাটা টিপে দেই? দে। সকাল সকাল মারিয়া তাড়াতাড়ি রেডি হয়ে সুমাইয়াদের বাসায় চলে গেল। দেখে সুমাইয়া বসে বসে কি জানি কম্পিউটারে দেখছে। তুমি তাহলে আসছো? জি ম্যাম। লাদেনের খবর কি? ম্যাম, রাতে ওকে বাসার পাঠিয়ে দিয়েছি। এখন কি বলবো ম্যাম, আজ থেকে কাজে লেগে পড়তে। সুমাইয়া কাজ রেখে মারিয়ার দিকে তাকিয়ে, সাধারণ একটা ছেলেকে এত তাড়াতাড়ি বিশ্বাস করা যাবে না, আগে একটু বাজিয়ে দেখতে হবে। ও কি কাজ করার জন্য পারফেক্ট? কি করতে হবে তাহলে ম্যাম? আমাদের লোক দিয়ে ওকে কিডন্যাপ করো। কিন্তু কেন ম্যাম এমন করব? যা বলছি তাই করো। আর ও তো তোমাকে চিনে, তাই না? ম্যাম। তাহলে তুমি ওর সামনে যাবে না, আমাদের লোক দিয়ে সব কিছু করাবে। কিভাবে কি করব বললে ভালো হবে ম্যাম? ওকে কিডন্যাপ করে বলবে তুই সুমাইয়ার জন্য কি কাজ করিস, মানে আমার সম্পর্কে সবকিছু জানতে চাইবে। দেখবে বলে নাকি। আর যতক্ষণ পর্যন্ত আমার সম্পর্কে কিছু না বলবে, মারতে মারতে অজ্ঞান করে ফেলবে। জ্ঞান ফিরেও যদি আমার সম্পর্কে কিছু না বলে, আবার মারতে শুরু করবে। আর এই বিষয়টা যেন লাদেন জানতে না পারে। বলবে সব বিপক্ষের শত্রুরা করেছে, আর শেষে ওকে হাসপাতালে ভর্তি করে দিবে। এমন করা কি ঠিক হবে ম্যাম? কালকেই মাত্র ও ট্রেনিং শেষ করে আসছে। আমি যা বলছি তাই করো, এত কথা বলো কেন? জি ম্যাম, হয়ে যাবে। মিলি আমার মাথা টিপে দিচ্ছে। মিলি, ভাইয়া বল।
তোর এখন একটা ফোন দরকার, কিন্তু দেখ আমি কিনে দিতে পারছি না। আমার কাছে এই মাসে এত টাকা নেই, কিন্তু সামনের মাসে প্রথমেই বেতন পেয়ে সবার আগে তোর একটা ফোন কিনে দেব। আরে ভাইয়া, লাগবে না তো। আমি বুঝি রে বোন, তোর কি লাগবে আর লাগবে না। ভাইয়া, তোর ফোনটা বাজছে। দে তো দেখি কে ফোন করছে। ফোনটা রিসিভ করতেই, কি খবর লাদেন? দূর বেড়ি, তুই কল দিতে আর সময় পেলি না, আরামের ঘুম হারাম করে দিলি। ইস, নবাবের বাচ্চা রে, আমি তো সেই সকালেই ডিউটি করতে চলে আসছি, তোর এখনো খবর নাই? আমার চাকরি আর তোর চাকরি আলাদা। কয়েকদিন কর, পরে বুঝতে পারবি উনি কি জিনিস। টাকা কিন্তু এমনি এমনিই দিবে না। কার কাছ থেকে কিভাবে টাকা নিতে হয় তা কিন্তু আমার খুব ভালো করেই জানা আছে। তাই বলে একজন মন্ত্রীর কাছ থেকে জোর করে টাকা নিবি নাকি? আরে আমি কি আর সেটা বলেছি? তোর কথাবার্তা তো এগুলো ইঙ্গিত করে। আমার মনে হয় কি জানিস, তুই ম্যামের চাকরি করতে করতে পাগল হয়ে গেছিস। মাত্র তো আমাকে পাগল বললি, তুই কয়েকদিন কর, পরে তুইও পাগল হয়ে যাবি। আচ্ছা মারিয়া, তোর একটা কথা বলবো। বল, কি বলবি? আমরা তো একসাথে কাজ করি। করি না, করব আজকে থেকে। সে যাই হোক, এক কথাই তো। এত না পেঁচিয়ে বল, কি বলবি? আজকে থেকে দুইজন বন্ধু হয়ে যাই, কি বলিস? হওয়া যায়, কিন্তু তোর মুখের পাশে একটু ঠিক করিস। আমার মুখের ভাষা খারাপ নাকি? আর আপনি খুব সাধু মানুষ। ভাই, এমনি অনেক কথা বলে ফেলছি, এখন শুধু যেটার জন্য তোরে ফোন দেওয়া। বল। 10টার দিকে ম্যামের বাড়িতে আসবি। ঠিক আছে। তুই এখন কি করিস? এই তো ম্যামের পেছনে দৌড়াদৌড়ি করি। ভালো কর। আচ্ছা, ফোন রাখি, বাই। আরে যা শাকচুন্নি। দেখে নিব। আরে যা যা, আমিও দেখতে চাই। দূর বলে ফোন রেখে দিল। ভাইয়া, এই মেয়েটা কে? কাউকে বলবি না, সাবধান। আরে না ভাইয়া, বল। এই মেয়েটা হলো ওই দিন নিতুদের স্কুলে যে মন্ত্রী এসেছিল না, ওনার সেক্রেটারি। কি ভাইয়া? এত অবাক হয়ে লাভ নেই, আমিও এই মন্ত্রীর আন্ডারেই কাজ করব আজ থেকে। আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া। সব উপরওয়ালার ইচ্ছা। কিভাবে কি হলো ভাইয়া? কি করিস মিলি? আমি মনে মনে বললাম, এই যে দেখ এসে গেছে। কিছু করি না, শুধু ভাইয়ার মাথা টিপে দিচ্ছি। তুমি নিচে আসো, আমি দেই স্যারের মাথা টিপে। এই মিতু, তোমার স্কুল নেই? আছে তো স্যার, তবে আজকে যাব না। আর কয়েক মাস পর যে তোমাদের পরীক্ষা, তোমার কোনো চিন্তা আছে? স্যার পড়ি তো, আর আজকে এমনিই ভালো লাগছে না, এজন্য স্কুলে যাব না। তাহলে বাসায় গিয়ে পড়ো, যাও। স্যার, একটা কথা বলতে এসেছি। বলো, কি বলবে? মিলি, তুই একটু বাইরে যাবি? আমি বুঝে গেছি মিতু কি বলবে। কারো বাহিরে যাওয়া লাগবে না। মিতু, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। মিলি আমাকে ইশারা করে। মিতু, তুই একটু দাঁড়া, আমি ভাইয়ার সাথে কথা বলি। মিলি আমাকে শোয়া থেকে তুলে অন্য সাইডে নিয়ে গিয়ে, কিরে আমাকে এভাবে টেনে আনলি কেন? ভাইয়া দেখ, মিতু আমার বেস্ট ফ্রেন্ড, ওর কিছু হয়ে যাক তা আমি চাই না। আর ও তোরে পাওয়ার জন্য এইগুলো করছে। পাওয়ার জন্য মানে? আরে ও তোকে ভালোবাসে সেই আগের থেকে। ও, তার মানে তুমিও তার সাথে জড়িত আছো? আরে না ভাইয়া, আমি ওকে না করেছি, তারপরও বলে ও তোকেই ভালোবাসে। দাঁড়া, আজকের ভালোবাসা বের করব। পিচ্ছি একটা মেয়ে কি সব বলে না বলে। ভাইয়া দেখ, 3 মাস পর মিতুর পরীক্ষা, আর এখন যদি তাকে কিছু বলিস তাহলে দেখা যাবে উল্টোপাল্টা কিছু করে বসবে। তাই এখন কিছু বলবি না, আর আমি যদি পারি বোঝাবো নে। কেন যে এই বাসায় আসতে গেলাম রে বোন? ওই মিলি, হয়েছে কথা তোদের? এখন চল দেখি কি বলে। বোন, এখন কিন্তু আমি সত্যি সত্যি কেঁদে দেব। এসব প্যারা আর ভালো লাগে না। আমার লক্ষ্মী ভাই, চল, আমি আছি না। আছো তো। আমার মারার প্ল্যান করো সবাই মিলে। স্যার, আপনার চোখটা একটু বন্ধ করেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। করে নে, আমি আছি, কিচ্ছু করবে না। আমিও মিলির কথা মতো চোখটা বন্ধ করতেই একটু পর আন্দাজ করতে পারলাম আমার হাতে মিতু কি জানি পরিয়ে দিল। চোখ খুলে দেখি এটা একটা ঘড়ি, তবে খুব সুন্দর সেটা। স্যার, পছন্দ হয়েছে? এসবের কি দরকার ছিল? আমার বরের হাতটা খালি খালি লাগে, তাই দিলাম। তোমার বরের হাতে মানে?
কী সব বলছো? আরে ভাইয়া, বর মানে বড়াই করে তোর হাতে মৃত্যুর ঘড়ি দিয়েছে। মৃত্যু জানে তুই এই ঘড়ি খুলবি না, এটাকে বলে বড়াই। কিন্তু আমি তো শুনলাম বর বলছে। স্যার আপনি শুনেন একটু বেশি। হয়তো। ধুর, তোরা দুইজন আমাকে পাগল বানিয়ে ফেলবি, বুঝেছি। আমাকে এখান থেকে যেতে হবে। স্যার আমার একটা কথা বলার ছিল। আবার কি বলতে চাও? বিকেলে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? যদি সময় পাই তাহলে সবাইকে নিয়ে যাবো না। স্যার সবাই না তো, আমি আর আপনি শুধু। এই মেয়ে দেখো, এভাবে কথা বলছি দেখে মাথায় উঠে নাচবে না একদম। মনে করছো কিছু বলি না দেখে যা ইচ্ছে তাই করবে? সাবধান থাকবে। এই মিলি, আমি আসি রে, আমাকে এখন যেতে হবে। মিলি চল তোর রুমে। চল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম। এই তুই কিন্তু ভাইয়ার সাথে আজকাল একটু বেশিই বাড়াবাড়ি করছিস। আমি তো তোর ভাইকে ভালোবাসি, জাস্ট এইটা বোঝাতে চাইলাম। কিন্তু তোর ভাই দেখ মোটেও বুঝে না। তাই বলে তুই সামনাসামনি এসব কথা বলবি? তুই ঠিকই বুঝলি, তোর ভাই কেন বুঝলো না বল? ভাইয়ার মাথা খারাপ আজকে, আর তোরে যে কিছু বলে নাই এটাই তোর ভাগ্য মনে হয়। কেন আজকে তোর ভাইয়ের কি জন্য মাথা খারাপ? যা আবার ভাইয়ার কাছে মাথায় দুটা পাড়ি দিয়ে নে। তোর ভাইয়া কেন বুঝে না বল? আমি ওরে কত ভালোবাসি। এই কি করছিস, কাঁদছিস কেন? আর কিভাবে বোঝাবো বল? আমি তো অনেক ভালোবেসে ফেলেছি, ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। কাঁদিস না, আমি আছি তো। তুই আগে পরীক্ষা ভালো করে দে, পরে আমি এই বিষয় দেখবো নে। সত্যি বলছিস তুই? আমি তাহলে কি তোর সাথে মিথ্যা বলি বল? মিলি মৃত্যুর চোখের পানি মুছে দিল। সত্যি তুই খুব ভালো রে। আচ্ছা এখন স্কুলে যা রেডি হয়ে। কিন্তু ভালো লাগছে না তো। তুই যদি প্লাস আনতে পারিস পরীক্ষায় তাহলে ভাইয়া কিন্তু তোরে বিয়ে করতে না করবে না। আমি অবশ্যই আনবো, তুই দেখিস। এই জন্যই বলছি গিয়ে ভালো করে পড়। পড়বো। আমি রেডি হয়ে রুম থেকে বাইরে এলাম। বাবা আজ থেকে কি জয়েন করবি? আম্মু, দোয়া করি আনার জন্য। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে। দেখে শুনে যাস বাবা। আচ্ছা তাহলে যাই আম্মু। বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিক্সা তো পাচ্ছি না। আজকে 9টার দিকে যাচ্ছি, প্রথম দিন তো, তাই একটু আগে যাওয়া উচিত। 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা আসার খবর নেই এখনো। হঠাৎ আমাদের বাসা থেকে নিচে দুটো মেয়ে নেমে এলো। তবে এখানে একজন বোরখা পরে এলো। বোরখা পরা মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মনে মনে বললাম ক্রাশ খাওয়া যাবে না, আমার কিন্তু ক্রাশ অলরেডি একজন আছে। বোরখাওয়ালির সাথে মেয়েটার ওপর নজর পড়তেই, আরে এটা তো দেখি ফারজানা, আর বোরখাওয়ালি তাহলে মৃত্যু। ধুর, আজকাল কি এমন ডিজাইন বোরখা বেরোলো, বোরখা পরলে কাউকে চেনা যায় না। ভাইয়া আজকে তো তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। আসলে মন্ত্রীর সাথে কাজ করবো বলে কথা, তাই একটু না সাজলে হয় নাকি। ধন্যবাদ ফারজানা। আজকে আপনাকে খুব খুব সুন্দর লাগছে স্যার। তোমাকেও ধন্যবাদ। তো স্কুলে যাবে না বলছিলে আজকে? স্যার, একবার বলে যাব না, আরেকবার বলে যাব। এই তো রিক্সা এসে গেছে, তোমরা 2 বোন চলে যাও, আমি আরেকটা দেখে উঠবো। না স্যার, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপনি আগে যান, আমরা পরে আসছি, আমাদের স্কুল যাওয়ারও পরে। আজকে আমার একটু বেশি দরকার, যাই। হ্যাঁ, তোমরা একটা রিক্সা দেখে চলে আসো, বলে রিক্সায় উঠে গেলাম। ওরা 2 বোন দাঁড়িয়ে আছে, বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। কি করব, আমারও বেশি দরকার। মামা, শর্টকাট কোনো রাস্তা আছে এই ঠিকানা যাওয়ার? দেরি হলে হবে না। মামা আছে, আপনি বসে থাকেন, আমি দিচ্ছি। একটু তাড়াতাড়ি করবেন। রিক্সায় আমি বসে বসে চিন্তা করছি মিতুর বিষয়টা নিয়ে। হঠাৎ কোথা থেকে একটা মাইক্রো এসে রিক্সার সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু এই গলির ভিতরে মাইক্রো এলো কি করে? একটা রিক্সাও চলতে অসুবিধা হয়, আর এখানে মাইক্রো। এই মামা, মাইক্রোটা একটা পিছনের অন্য গলি দিয়ে বের হলে খুব ভালো হয়। কিন্তু মাইক্রো থেকে 4 জন লোক বের হলো। এদের দিকে অনেক শক্তিশালী মনে হলো, যেই বডি, বাহ। কিন্তু একজনের হাতে একটা রাইফেল আছে। তারা আমাদের রিক্সার সামনে এসে আমার দিকে একজন রাইফেল তাক করে তুলল। কি করেছি ভাই আমি? আমার দিকে রাইফেল তাক করছেন কেন? আমাকে মারবেন না প্লিজ।
ওরা বলল, না মরতে চাইলে আমাদের সাথে মাইক্রোতে ওঠ। কোথায় নিয়ে যাবেন ভাই আমাকে? ওই তোরে উঠতে বলেছি, ওঠ, কোনো কথা বলবি না। ভাই আমার আজকে অফিসে প্রথম জয়েন, না গেলে চাকরিটা হারাতে হবে, ছেড়ে দেন না ভাই। ওরা তো আরও রেগে বলল, আর যদি একটা কথা বলিস তাহলে সত্যি সত্যি গুলি করে দিব। আমি ভয়ে ভয়ে রিক্সা থেকে নামতেই রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দৌড়ে চলে গেল। ওদের সাথে মাইক্রোতে উঠলাম। ওরা যে মাইক্রো কোন দিকে নিতে লাগলো আমি দেখতে পারলাম না। দুজন আমার দুই সাইডে বসে আছে, তাকাতেও ভয় হচ্ছে। আমার খুব ভয় হচ্ছে, আমি মারা গেলে আমার মা আর বোনকে কে দেখে রাখবে, খুব ভয় হচ্ছে। প্রায় অনেকক্ষণ বসে থাকার পর ওরা আমাকে গাড়ি থেকে নামালো। মাইক্রো থেকে নেমেই দেখি শুধু এখানে একটা বাড়ি আছে, আশেপাশে আর কিছুই নেই। ছোট ছোট বাগান আছে কয়েকটা। আমাকে ধরে ভেতরে নিয়ে গেল। একটা কাঠের চেয়ার আছে, ওটাতে আমাকে বাঁধল। ভাই আমাকে এভাবে বাঁধছেন কেন? চুপ, কোনো কথা বলবি না। আমার অপরাধটা কোথায় একটু বলবেন? কোনো কথা বলল না। একজনের হাতে ওই পুলিশরা যেই লাঠি ব্যবহার করে ওইটা নিয়ে আসছে, আর একজনের হাতে লোহার একটা রড আছে, আর একজন খালি হাতে, আর চতুর্থ জনের কাছে রাইফেল। এগুলো দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার কলিজাটা শুধু কাঁপছে। এত ভয় আর আমি কোনোদিনও পাই নাই। কি ভয় হচ্ছে এগুলো দেখে। আমি কেঁদে দিই, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আমি কি করছি? ওরা বলল, ছেড়ে দিব তো ঠিকই, তবে আমাদের কথার ঠিক উত্তর দিতে হবে। বলেন। আমি আমি সব বলতে রাজি আছি। ওরা একজন আরেকজনকে বলল, তাহলে তো ওকে মারা যাবে না? কি বলিস সব, বল তো, সে তো রাজি আছে। যাদের হাতে লাঠি ছিল তারা লাঠিটা মালিশ করতে করতে বলল, সেদিন দেখলাম তুই মন্ত্রীর বাড়িতে গেলি, কি কারণে গিয়েছিলি? আমার একটা চাকরি দরকার ছিল, এই জন্য গিয়েছিলাম। মিথ্যে কথা বললাম। ওরা হয়তো সুমাইয়া ম্যামের শত্রু। এই কথাটা বলতেই লাঠিটা দিয়ে আমার পিঠে একটা বাড়ি দিল। আমি ও মা বলে একটা চিৎকার দিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি তো সত্যি কথা বলছি, আপনারা আমাকে মারলেন কেন? তুই যে মিথ্যা কথা বললি সেটা আমরা খুব ভালো করে জানি। আমাকে মেরে বলেন আমি মিথ্যে কথা বলছি? ওদের মাঝে যার হাতে লোহার রড ছিল ও বলল, এটা কি জিনিস? লোহার রড। কেন আবার আমাকে মারবেন? এটা দিয়ে এখন তোকে মারবো যদি সত্যি কথা না বলিস। আমি তো সব সত্যি কথাই বলি, আপনারা বলেন মিথ্যে কথা বলছি। এখন বল, তুই মন্ত্রীর জন্য কি কাজ করছিস? সেদিন দেখলাম তোরে ওই জায়গায় গিয়েছিলি, একটা মন্ত্রীর জায়গা। ঘুরতে গেছিলাম। আর ভাই কি মন্ত্রী মন্ত্রী বলছেন? আমি তাকে তো এখনো সামনে থেকে দেখি নাই। সেদিন ওনার বাসার সামনে ঠিকই গিয়েছিলাম, কিন্তু ওনার সাথে দেখা করতে পারি নাই। আর আমি মন্ত্রীর জন্য কাজ করতে পারলে তো নিজেকে ধন্য মনে করব। আসলে সুমাইয়া ম্যাম বলেছিল, যাই হয়ে যাক না কেন সত্যি কথা বলবে না কারো কাছে, যে তুমি আমার জন্য কাজ করো। ওরা সবাই আমাকে ঘিরে। তোরে খুব ভালো মনে করেছিলাম, ভাবছিলাম তোরে মারবো না, কিন্তু তুই লাঠির যোগ্য বলে লাঠি আর রড দিয়ে মারতে লাগলো। আমি জোরে কান্না করতে লাগলাম, আমাকে মারবেন না, আমি সত্যি কথাই বলছি। কিন্তু তারা আমার কোনো কথা শোনে নাই। কখন যে অজ্ঞান হয়ে গেছি বলতে পারি নাই। একটু পর চোখে মুখে পানি অনুভব করলাম। চোখ মেলে দেখি ওরা আবার আমাকে পানি দিয়ে হুঁশ ফেরালো। আমার জ্ঞান ফিরতেই দেখি ওরা বলল, শেষবারের মতো বলছি, সত্যি কথা বল, নইলে এই গুলি করে দিয়ে জীবন শেষ করে দিব। আমাকে মারবেন না, মারবেন না। আর আর কি বলছিলেন? আমি মিথ্যে কথা বলি? হ্যাঁ, আমি মিথ্যে কথাই বলি। কি করবি তোরা শালারা? একবার যদি আমি এখান থেকে যেতে পারি, মনে রাখিস কাউকেই ছাড়বো না। সত্যি সত্যি এখন রাগ উঠে গেল। একদম মিথ্যে কথা বলছিস, আবার আমাদের সাথে রাগ দেখাস বলে আবার মারতে লাগলাম। সুমাইয়া আর মারিয়া সব বসে
সব কিছু শুনছে। প্লিজ ম্যাম বলেন ওকে ছেড়ে দিতে, ওর খুব কষ্ট হচ্ছে। আপনার সম্পর্কেও কিছু বলবে না, দেখেছেন? এই তো ম্যাম। তোমাকে কথা বলতে বলছি। লাদেন তোমার ফোন নাম্বার জানে। ম্যাম। মোবাইলটা বন্ধ করে দাও। কিন্তু ম্যাম কেন? এত কথা বলতে বলছি, যা করতে বলছি তাই করো। আপনার মনে একটুও দয়া নাই? মনের ইচ্ছা মতো মানুষকে চাকরি দিবেন আর মনের ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবে মেরে পরীক্ষা করবেন? ম্যাম ওকে তো হাসপাতালে নেওয়া লাগবে। না, তার আর দরকার নেই, ও নিজেই যেতে পারবে। কিন্তু ম্যাম এত মার খাওয়ার পরও? ওর ভিতরে এখন একটা আত্মশক্তি তৈরি হবে। আমাকে মারতে মারতে তারা হাঁপিয়ে গেছে। আমার শরীর দিয়ে এখন প্রচুর রক্ত বেরোচ্ছে। ওদের একটুও দয়া হলো না। ওরা চেয়ার থেকে আমার বাঁধনগুলো খুলে দিয়ে বলল, আমরা চলে যাচ্ছি, তুই এইখানে মর। যদি বেঁচে থাকি তাহলে তোদের কুত্তার মতো মারবো, মনে রাখিস। একটাকেও ছাড়বো না। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তাও রাগে দুঃখে বললাম, দেখ দেখ শালার তেজ এখনো কমে নাই, আরো কয়েকটা দিমো। না থাক, লাগবে না, চল। ওরা দেখতে দেখতে চলে গেল। আমি চেয়ার থেকে নিচে নামতে চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরের একটু শক্তি নাই, যার কারণে মাটিতে পড়ে গেলাম। আস্তে আস্তে হাত দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম। হায় রে, ফোনটা তো রক্ত লেগে একাকার হয়ে গেছে। হালকা করে ফোনের ওপরটা মুছলাম। ডায়ালে মারিয়ার নাম্বারটা দেখা যায়, তাই মারিয়ার নাম্বারে কল দিলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। বিপদে পড়লে কাউকে পাওয়া যায় না। এইদিকে আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো নেই, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি আজ এখানেই মারা যাব। তাই তাড়াতাড়ি মৃত্যুদের নাম্বারে কল দিলাম। কল দিতেই কে জানি রিসিভ করলো। আমাকে বাঁচাও প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি আমার মুখ থেকে এই কথাগুলো বের হয়ে গেল। স্যার স্যার আপনার কি হয়েছে? মিতু আর ফারজানা স্কুলের জন্য বের হয়েছিল ঠিকই, কিন্তু মিতু স্কুলে যায় নাই। আমার কথা বলার মতো শক্তি নাই, আমার কথা বলার মতো শক্তি নাই। খুব কষ্ট হচ্ছে আমার মিতু। এই সামনে একটা বোর্ডের ঠিকানা দেখা যায়, তাই মিতুকে বললাম, মোহনগঞ্জ বাগান, মানসশ্রী বাগান। বাড়িতে আমি পড়ে আছি, পারলে আমাকে বাঁচাও। আমি মনে হয় আজ মারা যাব। স্যার আপনার কিচ্ছু হবে না, আমরা আসছি। আমি যে মুখ দিয়ে কথা বলবো এর শক্তিও পাচ্ছি না। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মিতু দৌড়ে তার বাবাকে বলল, বাবা বাবা। কান্নার কারণে কিছুই বলতে পারছে না। কি হয়েছে মা, তুই এভাবে কান্না করছিস কেন? বাবা ওরা লাদেনকে মেরে এই জায়গায় রেখেছে। স্যার আমাকে কল করেছিল, উনি নাকি আর বাঁচবে না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গাড়ি বের করে দেখি কি হয়েছে। বাবা তুমি নিজে যাও, আমি আসছি। বলে মিতু উপরে চলে যায় আমাদের রুমে। কলিং বেল বাজতেই মিলি এসে দরজা খুলে দেয়। কিরে মিতু, তুই এভাবে কান্না করছিস কেন? কথা বলার মতো সময় নাই, তাড়াতাড়ি আমার সাথে চল। বলে মিলির হাত ধরে নিচে নিয়ে যায়। মিতুর বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি মিতু মিলিকে নিয়ে গাড়িতে ওঠে, আর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। কি হয়েছে মিতু, বলবি তো? তোর ভাইকে কারা জানি মারছে। কি বলিস এসব? আমাকে স্যার কিছুক্ষণ আগে কল দিয়ে সাহায্য চাইছে। কি বলিস? আমার ভাইকে আবার কে মারবে? আমার ভাইয়ের তো কোনো শত্রু নাই। মারে, মারার জন্য কোনো শত্রুর দরকার হয় না, ইচ্ছে হলে তারা এমনিতেই মারতে পারে। এই শহরটা এমনই। তাই বলে আমার ভাইকে? দেখতে দেখতে তারা আমার দেখানো ঠিকানায় চলে আসলো, কিন্তু দেখে এখানে শুধু ছোট ছোট বাগান আর কিছুই নেই। কি রে মিতু, তোর কি এই জায়গায় কথা বলেছে? বাবা আমাকে তো এই জায়গাটার কথাই বলছে। ওই তো সাইডে একটা ছোট্ট বাড়ি দেখা যায়। তাড়াতাড়ি চল, দাঁড়িয়ে দেখ কি। বাড়ির ভিতরে এসে দেখে অনেক রক্ত পড়ে আছে, আর একটু সামনে আমি শুয়ে আছি। এইটা দেখে মিতু আর মিলি কান্না করতে লাগলো আমাকে ধরে। এই তোরা কান্না বন্ধ কর, আগে ওকে একটা হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে ধরে গাড়িতে তোলা হলো। ড্রাইভার, এখানে কাছাকাছি কোনো হাসপাতাল আছে?
আছে সামনে একটা। তাড়াতাড়ি ওখানে নিয়ে চলুন। আঙ্কেলের কথা মতো ড্রাইভার যেতে লাগলো। একটু পর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে আমার অবস্থা দেখে ডাক্তাররা তাড়াতাড়ি এমার্জেন্সিতে নিয়ে গেল। মিলি আর মিতু কান্না করছে। তোরা কান্না করিস না, ওর কিছু হবে না, দেখিস। সুমাইয়া বসে বসে কার সাথে যেন কথা বলছে। ম্যাম, লাদেনের খবর কি? মার থেকে মাসির দরদ বেশি এখন দেখছি। ম্যাম, ও তো আমার সাথে কাজ করে এজন্য। সুমাইয়া ফোনটা বের করে আমাকে যেখানে নিয়ে মারা হয়েছে সেখানের কাছাকাছি হাসপাতালে কল দিল। সুমাইয়া অনুমান করেছে এখানেই নিয়ে যাবে আমাকে। কাছাকাছি হাসপাতাল এইটাই শুধু। হ্যালো, কে বলছেন? আমাকে চেনেন না? ডাক্তার সুমাইয়া ম্যামের কণ্ঠ শুনে চিনে ফেলল। ম্যাম, আপনি আমাদের হসপিটালে কল দিলেন, আমরা তো ধন্য হয়ে গেলাম। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? এখানে লাদেন নামে একজন রোগী এসেছে। জি ম্যাম, কিছুক্ষণ আগেই এসেছেন, তবে ওর অবস্থা বেশি একটা ভালো না, হয়তো রক্ত লাগবে। রক্ত আর যাই লাগবে সব কিছু জোগাড় করেন। আর একটু পর আমার সেক্রেটারি আসবে, কোনো সমস্যা যেন না হয়। জি ম্যাম, সব হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আর আমি যে এই হাসপাতালে কল দিয়েছি কেউ যাতে জানতে না পারে। জি ম্যাম, কেউ জানবে না। রোগী আপনার কি হয় ম্যাম? এসব জেনে আপনার লাভ নাই, আপনার কাজ আপনি করুন। জি ম্যাম। সুমাইয়া চিন্তা করতে লাগলো। এত বেশি মারাটা ঠিক হয় নাই। ম্যাম, সব কিছু ঠিক আছে তো? কিছুক্ষণ পর তুমি গিয়ে হাসপাতালে বিল দিয়ে আসবে আর লাদেনের হাতে 50,000 টাকা দিবে। বেচারাকে এত বেশি মারা ঠিক হয় নাই। ম্যাম, আমি আগেই বলেছিলাম ও খুব ভালো ছেলে, আপনার সম্পর্কে একটাও শব্দ বলবে না। তোমার কথাই ঠিক ছিল। সবাই বসে বসে চিন্তা করছে আমার জন্য। আঙ্কেল, আমার মা তো আমার জন্য চিন্তা করবে, আমি বলে আসি নাই। আর মাকে ভাইয়ার কথা বলবো। কিছুই বলতে হবে না, পরে উনি চিন্তা করবে, দেখা যাবে ওনার কিছু হয়ে গেছে। আমি বাইরে কথা বলছি। বাবা, তুমি বলে দাও। 1 ঘন্টা হয়ে গেছে, ডাক্তার আসার এখনো কোনো খবর নাই। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। আঙ্কেল তাড়াতাড়ি ডাক্তারের সামনে গিয়ে, কি অবস্থা রোগীর এখন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে, কিছুক্ষণ পর রোগীর জ্ঞান ফিরবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। বাবা, স্যার ভালো আছে তো? রে মা, ভালো আছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। আমি জানি আমার ভাইয়ার কিচ্ছু হতে পারে না। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আঙ্কেল আমার সামনে বসে আছে। এখন কেমন লাগছে বাবা? জি, অনেকটা ভালো ফিল করছি। একটু দেখে শুনে চলবে না? আচ্ছা, তোমার কিভাবে কি হলো? আসলে আঙ্কেল, হয়েছে কি, কিছু পোলাপান আমাকে আটকে বলে আমার কাছে যা আছে সব দিয়ে দিতে। আমি কিছু দেই নাই, এই জন্য তারা আমাকে অন্য জায়গায় নিয়ে মারছে। মিথ্যে বললাম। বুঝতে পারলাম, তুমি থাকো, আমি কিছু খাবার নিয়ে আসি। আরে না আঙ্কেল, লাগবে না, শুয়ে থাকো বলে চলে গেল। হঠাৎ আমার বুকে কে জানি লাফিয়ে পড়ল। আরে এটা তো দেখি মিতু। স্যার, আপনার কিছু হয় নাই তো? কত টেনশনে ছিলাম জানেন। এখন সর আমার বুক থেকে। জোর করে সরালাম। ভাইয়া, তোর যদি আজকে কিছু হয়ে যেত আমরা কি করতাম? আমাদের কথা একটু চিন্তা করলি না? আরে বোকা বোন আমার, কিছু হবে না, কান্না করিস না। আপনি আজকে থেকে আর বাসা থেকে বের হতে পারবেন না। কি যে বলো না তুমি। ভাইয়া, তোরে কে এভাবে মারছে? এসব শুনে তোর লাভ নেই, তুই চিন্তা করিস না। আম্মুকে কিছু বলিস নাই তো? না ভাইয়া, কিছু বলি নাই, পরে আম্মু আবার চিন্তা করবে। ভালো করেছিস। লাদেন, এখন তুই কেমন আছিস? যা তুই, তোর আমার খবর রাখতে হবে না, বিপদে পড়লে কাউকে পাওয়া যায় না। আমি কি জানতাম, বল কিছু। তোর ফোনটা বন্ধ ছিল কেন? সরি রে, আমার ফোনে আজকে চার্জ ছিল না। তুই কি একাই আসছিস? সাথে বডিগার্ড দেখতে পাচ্ছি না। বডিগার্ড আনলে সমস্যা হতো, তাই তো একাই আসছি। ভালো করছিস, কিন্তু তুই কিভাবে জানিস আমার এই অবস্থা? আমাদের জানতে হয় না, আমাদের কাছে খবর অটোমেটিক থাকে। মন্ত্রীর মতো কথা বলা শিখে গেছিস দেখি। তা বলতে পারিস। মিতু আর মিলি একটু বাইরে যেত। আচ্ছা ভাইয়া, মিতু চল। মারিয়া, আমাকে কে বা কারা মেরেছে কিছু জানতে পারলি? চেষ্টা করছি কিন্তু পারি নাই। আমার মনে হয় ম্যামের শত্রুরা তোর কাছে কিছু জানতে চাইছিল, আর তুই বলিস নাই দেখে মারছে।
বুঝতে পারলাম। ম্যাম কি এই বিষয়ে কিছু জানে? জানে, দেখেই তো আমাকে পাঠাচ্ছে তোরে দেখে যাওয়ার জন্য। কিন্তু আমাকে কারা মারলো এই বিষয়ে আমাকে খুব ভাবাচ্ছে। এত বেশি চিন্তা করিস না, পরে আবার তুই অসুস্থ হয়ে পড়বি। মারিয়া, তুই একটা কাজ করে দিবি? অবশ্যই, বল। হাসপাতালের বিলটা একটু দিয়ে দিবি। আমার কাছে এখন কোনো টাকা নেই, আমি বেতন পেয়েই পরে তোরে দিয়ে দেবো। বিলটা ম্যাম দিতে বলেছে, এইটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। আর এই নে, এখানে 50,000 টাকা আছে, এগুলো ম্যাম তোরে দিতে বলেছে। এখনো কাজে যায়নি, আবার টাকা? আরে কাজ তো করবি, আর তুই তাড়াতাড়ি সুস্থ হ, দোয়া করি। দোয়া করিস। আচ্ছা আমি যাই রে, অনেক কাজ পেলে এখানে আসছি। মারিয়া, তোরে আমি যতটা খারাপ মনে করেছিলাম তুই আসলেই ততটা খারাপ না, অনেক ভালো একটা মেয়ে তুই। যাই হোক, এই প্রথম কেউ আমাকে ভালো বললো, ধন্যবাদ রে। কেন? তুই তো ভালোই একটা মেয়ে। যাই কাজ করি রে, মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় না। এই কথাটাও সত্যি। ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস। আচ্ছা যা তুই। হাসপাতালের বিলটা আমি দিয়ে দেব, তুই চিন্তা করিস না। বলে চলে গেল। মিলি, এই মিলি, এদিকে আয় তো। ভাইয়া বল। এই টাকাগুলো তোর কাছে রাখ, আম্মুর কাছে পরে দিয়ে দিস। কিন্তু ভাইয়া এত টাকা? পরে বলবো, এখন বাড়িতে যেতে হবে, আমি এখানে থাকতে পারবো না। আচ্ছা স্যার, এই মেয়েটাকে? আমার ফ্রেন্ড। ভাইয়া এইটাই সেই মেয়েটা? আচ্ছা লাদেন, হাসপাতালের বিলটা কে দিল? জি আঙ্কেল, আমার ফ্রেন্ড। আমি দিয়ে দিতাম? না আঙ্কেল, আপনি এমনিই আমার জন্য অনেক কষ্ট করেছেন। এর এমন কিছু না বাবা, আমার একটা ছেলে থাকলো আমি করতাম নাকি? আমি আসছি থেকে আপনি সাহায্য করে যাচ্ছেন, এই ঋণ আমি আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না আঙ্কেল। আরে বাবা, এইসব কথা এখন বাদ দাও। আঙ্কেল, এখানে থাকা আমার মোটেও ভালো লাগছে না, আমাকে বাড়িতে যেতে হবে। ডাক্তার বলতে তুমি যেতে পারবে। তাহলে আমি আর বসে আছি কেন? মিলি আর মিতু আমাকে ধরে গাড়িতে তুলল। দেখতে দেখতে বাড়িতে এসে গেলাম। গাড়ি থেকে নেমে মিলি আর মিতুর সাহায্যে বাড়িতে আসলাম। আম্মু আমাকে দেখে অনেক কান্না করছে। আমি আমার রুমে গিয়ে বিছানায় বসছি। বাবা, তোর এখন কষ্ট হচ্ছে তাই না? আরে না আম্মু, তুমি চিন্তা করো না। বাবা একটু দেখে শুনে চলবে না? আম্মু, পরের বার আর এমন হবে না। আচ্ছা, এত টাকা কে দিয়েছে তোকে বাবা? প্রথম মাসের বেতন অগ্রিম দিয়ে দিয়েছি। কাজ না করেও? আমি এমনিতেই অসুস্থ, আর আমি টাকার কথা বলছিলাম এই জন্য মিথ্যে কথা বললাম। আচ্ছা তুই একটু ঘুমা। ভাইয়া তোর ফোনটা একটু দিবি? নিয়ে নে। মিলি ফোন নিয়ে চলে গেল। রাতে আম্মু খাইয়ে দিল আমাকে, আর রাতে আম্মু আমার সাথেই ছিল। মার ভালোবাসার কোনো তুলনা হয় না। শরীরের চামড়া তুলেও মার ঋণ শোধ করা যাবে না। সকালে নাস্তা করে বসে আছি, চিন্তা করছি এক মনে, কে আমার সাথে এমন করলো আর কেনই বা করলো। না না, আমাকে এভাবে চললে হবে না, আর একটু স্ট্রং হতে হবে, আরও সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ মনে হলো কে জানি আমাকে ঘুষি দিল। আমি মাথা উঠিয়ে দেখি ফাহিম। চলা, আমাকে একটা ফোনও করলি না? সরি রে বন্ধু, মনে ছিল না। মনে থাকবে কিভাবে? আমাকে তো আর তোর বন্ধু মনে করিস না। সত্যি মনে ছিল না। আচ্ছা, তোর মালোকে বলতো? বলতে পারিনি রে। আচ্ছা সেসব ছাড়, তুই আমার ঠিকানা পেলি কি করে? তোর ফোনে কল দিয়েছিলাম, তোর বোন ফোন ধরেছিল আর সব বলছে আমাকে, আর তোর বোনের কাছে থেকে ঠিকানা নিয়ে আসছি। ভালো করছিস, নইলে কিছুক্ষণ পর আমি ফোন দিতাম। আমাকে একটা কল দিতে দেখতাম, ওরা তোরে কিভাবে মারতো। বাদ দে রে, এখন বল তোর গার্লফ্রেন্ডের খবর কি? আমি তো তোর আশায় বসে আছি। আচ্ছা আমি আগে সুস্থ হয়নি, পরে দেখছি কি করা যায়। দেখতে দেখতে কয়েক বছর কাটিয়ে দে, আর আমি আইবুড়ো হয়েই যাই। পারলে তুই কর। ভয় কর বাবা, আমি হিসেব করতে পারবো না। একবার ভয় কাটিয়ে যদি প্রপোজ করে দিস তাহলে দেখবি কোনো ভয়ই নয়। তোর আর ভয় দেখাতে হবে না। আচ্ছা, তোর টাকা পাচ্ছিস? দেখিনি। 8,000 দিয়েছি তোর বিকাশে, দেখে নিস। আচ্ছা দেখবো না। তাহলে আমি যাই রে। এত সহজে চলে যাবে কিভাবে বল? আগে খাবার খাবি, পরে যাবি। না রে বন্ধু, খেয়ে আসছি। দেখ যেতে পারিস কিনা, আমার বোন তোর ঠ্যাংগুলো ভেঙে রেখে দেবে। ভয় দেখাস? মনে কর তাই। সময় আমারও আসবে। কি দিয়ে আসবে?
গাড়ি নাকি হেলিকপ্টার? মজা করিস বেটা। ভাইয়া চলেন, আম্মু ডাকছে খাবার খেতে। আর ভাইয়া তুই এখানে বসে থাক, আমি খাবার দিয়ে যাব নে। মিলি এক কাজ কর, ফাহিম তোদের সামনে খাবার খেতে লজ্জা পাবে, তুই খাবারগুলো এখানে নিয়ে আয়। বন্ধু, এটা ঠিকই কথা বলছিস। ফাহিম খাওয়া দাওয়া করে চলে গেল। দেখতে দেখতে 10 দিন চলে গেল। এখন আমি মোটামুটি অনেকটা সুস্থ আছি। আর বসে থাকলে হবে না, আগামীকাল থেকে কাজে লেগে পড়ব। আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। মিলি, রেডি হতো। কেন ভাইয়া? আজকে তোরে নিয়ে মার্কেটে যাব। সত্যি ভাইয়া? আর আম্মুকেও বল। আম্মুকে বলছি আমি। একটু পর আম্মু এসে বলল, কি পাগলামো করিস, আমি কেন যাব? ধুর আম্মু, চলো তো, সবাই মিলে গেলে ভালো লাগবে। তোরা 2 ভাই বোন মিলে মার্কেট করাই। না আম্মু, চলো তো। সবাই রেডি হয়ে মার্কেটে গেলাম। মিলি বলছিল মিতু আর ফারজানাকে সাথে নিতে, কিন্তু ওরা বড় লোক বাপের মেয়ে। আমার কাছে এত টাকা নাই যে ওদের মার্কেট করে দেব। আম্মু আর মিলিকে মার্কেট করে দিয়ে আমার জন্য কিছু কিনলাম, আর শেষে মিলিকে ভালো রকমের একটা ফোন কিনে দিলাম। সবশেষে বাসায় আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল, আর আজকে 8টার দিকে মিতুদের পড়াতে গেলাম। স্যার, আপনি এখন ভালো আছেন তো? অনেক ভালো। কি মিতু, মন খারাপ নাকি তোমার? কথা বলো না যে আমার সাথে। আপনি অনেক খারাপ। ও মা, আমি আবার কি করলাম? একা একা ঘুরে আসছেন, আমাকে সাথে নিলেন না? ও, এই ব্যাপার তাহলে। আসলে মিলিকে একটা ফোন কিনে দেওয়া লাগে, এজন্য মিলিকে নিয়ে গেলাম। আর আম্মুকে কিছু মার্কেট করে দিলাম। আর তুমি চিন্তা করো না, তোমাদের সবাইকে নিয়ে একদিন ঘুরতে নিয়ে যাব। সত্যি ভাইয়া? সেই দিন আর আসবে না মনে হয়। এই তো সামনে শুক্রবার নিয়ে যাব। যাও, কথা দিলাম। এখন বই বের করো। কিছুক্ষণ ওদের পড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি 10টার মতো বেজে গেছে। মারিয়াকে একটা কল দিলাম। কি অবস্থা লাদেন? ভালো। তুই এখন কোথায়? সুমাইয়া ম্যামের সাথে। ম্যাডামের কাছে ফোনটা একটু দে তো। আচ্ছা দাঁড়া, আমি দিচ্ছি। কি অবস্থা লাদেন তোমার? এই ম্যামের এত সুন্দর কণ্ঠ, আমি তো আগে জানতাম না। কণ্ঠটা শুনেই আবার ক্রাশ খেলাম। শুধু ক্রাশই খাই, আর কিছু তো করতে পারি না। জি ম্যাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, আর আমি কালকে থেকে কাজ শুরু করে দেব। শুনে খুশি হলাম, তবে সাবধানতার সাথে কাজ করবে। জি ম্যাম, এসব নিয়ে চিন্তা করতে হবে না। আর আমার সাথে দেখা করবে রাতে ঠিক এই সময়, যাতে কেউ দেখতে না পারে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। লাদেন, লাদেন শোন। বল। তোর অসুখ তো ভালোভাবে কমেছে? রে, আমি কালকে থেকে কাজে লেগে পড়বো, দোয়া করিস। আগের মতো মারকে হাসপাতালে ভর্তি হোস না আবার, বলে হাসতে লাগলো। মজা করিস আমার সাথে? সরি, কিছু মনে করিস না। আমরা গ্রাম অঞ্চলের পোলাপান, শুধু ভালো রূপে থাকি বলে সবাই ভালো বলে। খারাপ রূপটা একবার দেখলে বুঝতে পারবি যে আমি কে। লাদেন, তোরা আমি একটা কথা বলতে চেয়েছিলাম আরো অনেক আগে। বল। তোদের বাসার পাশে কোনো জিম করার মতো কিছু আছে? আছে, বাসার সাইডে একটা জিম। কালকে থেকে ওখানে ভর্তি হয়ে যাবি। চিন্তা করে দেখি। আর আমার কাছে এত টাকা নেই। টাকার চিন্তা করিস না, আমি তোর বেতন বাড়ানোর জন্য বলবো ম্যামকে। আগে জয়েন করি তো। আর তুই মন্দ কিছু বলিস নাই, চিন্তা করে দেখি। আমি তোর ভালোর জন্যই বলছি। যে চিকনা তুই মানুষ কি হুদাই তোরে মারবে? তোরে সামনে পেলে দেখিস কি করি। আমাকে নিয়ে মজা করিস। এসব বাদ দে, আর বেস্ট অফ লাক তোর কাজের জন্য। মারিয়া আমার শরীরে হাত দিলে এখন আমার সেই মারের কথা মনে পড়ে। আমাকে যারা মারছে আমি ওদের কাউকেই ছাড়বো না, কুত্তার মতো মারবো। তুই দেখে নিস। এই রে খাইছে, পাগল খেপে গেছে। যদি জানতে পারে ওরা ম্যামের লোক। ওই কি চিন্তা করিস? কিছু না। আর কে মারছে না মারছে এসব চিন্তা করে লাভ আছে বল? অতীত মনে রাখতে নেই। কার গায়ে হাত দিচ্ছে এখনো টের পায় নাই। ভাবছিলাম বিড়াল হয়ে থাকবো, কিন্তু বিড়ালকে সবাই শুধু লাথি দেয়, কেউ আর টেনে নেয় না। এখন আমাকে সিংহ সাজতে হবে এ শহরে বাঁচতে গেলে। আমার তোর কথা শুনে কেমন কেমন জানি ভয় করছে। ভয়? এই জিনিসটার জন্য জীবনের সব কিছু হারিয়েছি। কেন, কি হয়েছিল তোর?
পরে এক সময় বলবো না তোরে। আচ্ছা, ফোন রাখি। ভালো থাকিস বলে ফোন রেখে দিলাম। এখন আমার চিন্তা একটাই, জিম করব আর কোথায় নিজেকে রক্ষা করার জন্য মার শেখানো হয় সেটাই খুঁজে বের করতে হবে। ম্যাম সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ম্যাম, লাদেনকে নাকি যারা মারছে, লাদেন নাকি ওদের খোঁজে বের করে সবাইকে এক এক করে মারবে। যেভাবে বলছো ভয় পেয়ে গেছিলাম। ও আর আমার কিছু করতে পারবে না, তুমি চিন্তা করিও না। আর যারা ওকে মেরেছে ওদেরকে কিছু টাকা দিয়ে অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দাও, তাহলে কোনো সমস্যা হবে না। জি ম্যাম, ঠিক আছে। সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা করলাম, রুমে গিয়ে পোশাক পরে তৈরি হতে লাগলাম। আজকে থেকে আমাকে কাজ করতে হবে। ভাইয়া, তুই কি কালকে মার্কেট করিস নাই? করছি তো। কেন, কি হয়েছে? তাহলে এই পোশাক পরলি কেন? একদম বাজে দেখাচ্ছে তোরে। আসলে হয়েছে কি, আমাকে যাতে কেউ চিনতে না পারে আর দেখলেই মনে করবে যাতে আমি রাস্তার ছেলে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তাই পুরানো একটা পোশাক জোগাড় করলাম। আজকাল পুরানো পোশাক পাওয়া যায় না, ফাহিমকে বলে খুব কষ্ট করে জোগাড় করছি। এই বিষয়ে বুঝবি না। তোর এত ভালো ভালো পোশাক রেখে এগুলো পরলে মানুষ কি বলবে? কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, আর কাজ তো আমাকেই করতে হবে, কেউ তো আর আমার কাজ করে দেবে না। ভাইয়া, তোর কি হয়েছে আমি বুঝি নাই। বুঝতে হবে না। আর শোন, আমাকে যদি কোনো রাস্তায় বা রাস্তার সাইডে দেখিস, সাবধান, আমাকে ডাক দিবি না। কেন ভাইয়া? বোন, তোর এত কথা বলতে পারবো না, বর্তমানে যেটা বলছি সেটাই করবি। আর এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে সরাসরি বের হয়ে গেলাম, আর আম্মু মনে হয় মৃদুদের বাসায় গিয়েছে, যার কারণে আম্মু আমাকে দেখতে পারে নাই, নইলে অনেক বকা দিত। প্রথমেই আমাকে খুঁজে বের করতে হবে ম্যামের শত্রুকে, কিন্তু কিভাবে খুঁজে বের করব? আমি এদিক সেদিক হাঁটতে লাগলাম, যদি কিছু পেয়ে যাই। প্রায় 10টা বেজে গেছে, 9টার সময় বের হয়েছিলাম। 1 ঘন্টা খুঁজে তাও কিছু পেলাম না। এখন একেবারে হাঁপিয়ে গেছি আমি। কখন যে হেঁটে হেঁটে সুমাইয়া ম্যামের বাড়ির সামনে এসে গেছি বলতে পারি না। হঠাৎ নজর পড়ল একটু দূরে 4 জন ছেলে বসে আছে। আমি মুখটা হালকা করে ঢেকে ওদের পাশে গিয়ে দাঁড়ালাম, তবে একটু দূরে, যাতে আমাকে সন্দেহ করতে না পারে। ওদের মধ্যে একজন বলল, কিরে মেহেদি, তুই তো অনেক চেষ্টা করলি মন্ত্রীকে মারার, কিন্তু কোনোভাবেই তো কোনো কাজ হলো না। আমি কি করব বল, আমি তো অনেক চেষ্টা করছি। আমার কিছু বডিগার্ড ও ওদের দলে কাজ করে, সবসময় আমাকে নিউজ দিয়ে যায়। শুধু পারি না ওই মন্ত্রীর সাথে যে মেয়েটা থাকে না, ওর জন্য ও সবসময় মন্ত্রীকে ছায়া দিয়ে রাখে। তাহলে তোর বাবা আর মন্ত্রী হতে পারলো না, বসে বসে আঙুল চুষতে থাক। এটা কখনো হতে পারে না, দরকার পড়লে ওদের পরিবারের সবাইকে মেরে ফেলবো। আমি মনে মনে চিন্তা করছি, এই মেহেদিটা আবার কে? ওকে তো আমি চিনি না, আর ও কেন বা কোন কারণে ম্যামকে মারতে চায়, কোনো কিছুই তো মাথায় ঢুকছে না। এই চুপ কর, এই দেখ মন্ত্রীর গাড়ি, পরে কিছু শুনে ফেলবে। তাহলে আমাদের এখান থেকে যেতে হবে, চল তাড়াতাড়ি। আরে না, তুই চুপ কর। ওই মন্ত্রী এটা জানে আমরা বাপ ছেলে ভালো মানুষ, কিন্তু এটা জানে না আমরা কেমন হারামি। সুমাইয়া ম্যাম গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল, আর মারিয়া আর চোখে আমাদের দিকে তাকিয়ে ভিতরে চলে গেল। আসলে মারিয়াকে যতটা বোকা মনে করেছিলাম ততটা বোকা নয়, অনেক চালাক একটা মেয়ে। দেখলি ওই মেয়েটা কেমন করে আমাদের দিকে তাকালো? তাই তো দেখছি, তবে বলতেই হবে মেয়েটা অনেক চালাক। ওদের গুণগান কর তুই। সরি বন্ধুরে। এখন তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস? আমাকে উদ্দেশ্য করে বলল, এই রে, আজকে আমি শেষ, আমাকে খাইছে, যেই করে হোক আমাকে এখান থেকে বাঁচতে হবে। এই কি হলো, কথা বলছিস না কেন? নাকি এইটা দিয়ে দিমু একটা? রাইফেল দেখিয়ে। আসলে স্যার, আমি কয়েকদিন ধরে কিছু খাই নাই, আমাকে কয়েকটা টাকা দেবেন? আর আমি মাত্রই এখানে আসছি। যাক বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে শালা তো একজন ভিক্ষুক। যাক বাবা, শেষ পর্যন্ত ভিক্ষুক বানিয়ে দিলি। আর মনে হয় আমার মান ইজ্জত রইল না, এই চাকরি করে জীবনটা শেষ হয়ে যাবে বুঝলাম। এই নে 100 টাকা, এখন এখান থেকে যা। ভিক্ষুকরা টাকা পেলে কি বলে? হ্যাঁ, মনে পড়েছে, আল্লাহ আপনাকে ভালো করুক বলে একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম, যাতে কেউ আমাকে দেখতে না পারে। একটু পর ওরা চলে যেতে লাগলো।
আমিও আস্তে আস্তে ওদের পিছনে যেতে লাগলাম। আর ওরা আমাকে কোনোভাবেই দেখতে পারবে না, কারণ আমি ওদের থেকে অনেক দূরে। দেখতে দেখতে ওরা গিয়ে একটা বাসার ভেতরে ঢুকে গেল। বাসাটা দেখে আমি তো পুরোই বেক্কেল হয়ে গেলাম। মন্ত্রীর থেকে কম না মনে হয় ওদের টাকা, কিন্তু ওদের এত টাকা কোথা থেকে এলো? বাসার সামনে দেখি বডিগার্ড দাঁড়িয়ে আছে। এটা দেখে মনে হলো মন্ত্রীর মতোই তো দেখি সব কিছু আছে ওদের, কিন্তু আমাকে তো জানতেই হবে কি চলছে ভিতরে। আর মেহেদির বাবা মন্ত্রী হতে চাইছে, বুঝলাম না বিষয়টা। বাসার সামনে দিয়ে গেলে বডিগার্ড আটকে ফেলবে, তাই ঘুরে বাসার পিছনে গিয়ে জানালার কাছে গেলাম। দেখি এক মুরব্বী লোকের সাথে মেহেদি বসে আছে। মুরব্বী লোকটা বলল, যেইভাবে পারিস মন্ত্রীকে মার। বাবা, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পারছি না। আমাকে বাসা থেকে বের করবি না, আর আমি যদি একবার বাসা থেকে বের হই সবার সামনে মন্ত্রীকে কুপিয়ে হত্যা করব। কয়েকটা দিন সময় দেন বাবা, আমি সব কিছু করে নিব। আমি মনে মনে চিন্তা করলাম এত সময় এখানে থাকা যাবে না, নইলে ধরা খেয়ে যাব। তাই আস্তে করে বের হয়ে রাস্তায় চলে গেলাম। এখন বাড়িতে চলে যাব, আজকের জন্য যথেষ্ট হয়েছে। একটা রিক্সাওয়ালাকে ডাকলাম, এই মামা, এই ঠিকানা যাবেন? আজকাল ভিক্ষুকও দেখি রিক্সা নিয়ে বাড়ি যেতে চায়। এই, তোর কাছে টাকা আছে? আর দেখে তো মনে হচ্ছে না ভদ্র করে ছেলে, কিন্তু পোশাকে বলছে। মামা, এত কথা বলতে পারবো না, এই নিন আপনার টাকা। এখন তো বলবেন না আমার কাছে টাকা নেই। রিক্সাওয়ালা আমাকে নিয়ে যেতে লাগলো। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। আমি মনে মনে বললাম, এই রে, আজকে আমাকে খাইছে। মনে মনে যা চিন্তা করছি সেটাই হলো। বাবা, তুমি কি এখানে আসছো কেন? নাকি ভিক্ষা? আরে আম্মু, আমি লাদেন। কি সব বলে যাচ্ছ? মুখের ওপর কাপড়টা সরাতেই আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তোর এই অবস্থা কেন রে? পরে বলি আম্মু, আগে সরো, গোসল করব। আম্মুর সামনে থেকে এসে সরাসরি বাথরুমে ঢুকে গেলাম। গোসল করে বের হয়ে বিছানায় বসে বসে চিন্তা করছি, আর এই রূপ নিব না। একদিনেই আমার মান ইজ্জত সব শেষ। আম্মুকে 4-5 বুঝিয়ে কোনো রকমে বাঁচলাম। রাতে একটু আগে মিতু আর ফারজানাকে পড়িয়ে শেষ করলাম। 9:30 বাজে আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম। একটা রিক্সা নিয়ে সরাসরি ম্যামের বাসার একটু আগে নামলাম, যাতে কেউ টের না পায় যে আমি ম্যামের সাথে দেখা করতে আসছি। কিন্তু এখন বাসার ভিতরে কিভাবে যাব বডিগার্ডের জন্য? তাই মারিয়াকে কল করতেই বলল, সমস্যা হবে না। আমি সরাসরি ম্যামের বাসার ভেতরে ঢুকে গেলাম। ম্যাম যেখানে কাজ করে সেখানে গিয়ে দেখি মারিয়ার ম্যাম বসে বসে কি যেন তৈরি করছে। আমাকে দেখে, কি অবস্থা লাদেন তোমার? আমি কোনো কথা বলছি না, এক নজরে ম্যামের দিকে তাকিয়ে আছে। ম্যামকে দেখলে নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না, বুঝি না কি হয়ে যায় আমার মধ্যে। লাদেন, এই লাদেন, কি 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 এতক্ষণ কোথায় ছিলি? মারিয়ার দিকে চোখ বড় করে ধমক দিলাম। আচ্ছা লাদেন সাহেব, আপনার কাজ কত দূর পর্যন্ত? অনেক দূর পর্যন্ত, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তাড়াতাড়ি বলো, কি বলতে চাও? ম্যাম আপনাকে মারার চিন্তা করছে। হোয়াট? জি ম্যাম, আমি যা বলছি সব সত্যি। বুঝিয়ে বলো। ম্যাম, মেহেদিকে চেনেন? চিনি তো, ওই মেয়রের ছেলে। তার মানে মেহেদি মেহেরের ছেলে? ম্যাডাম, আপনাকে মেরে ওই মেহের আছে না, উনি মন্ত্রী পদে বসতে চায়। আমি নিজের কানে শুনেছি। তার মানে ওই মেহেদির পিছনে যেই ভিক্ষুকের মতো একটা ছেলেকে দেখেছিলাম সেটা তুই? ম্যাডাম, আমি এত ভালো মনে করছিলাম মেয়র আর তার ছেলেকে, আর সে নাকি আমাকে মারতে চায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ম্যাম, কয়েকদিন ধরে আমি দেখছি মেহেদি আপনার আশপাশে শুধু ঘুরঘুর করছে। আর একটা বড় খবর আছে ম্যাডাম, যা শুনে আমারও বিশ্বাস হচ্ছিল না। কি বলবি তো? রাগে বলল, ম্যাম আপনার এখানে কি হয় না হয় সব খবর এখান থেকে পাচার করা হয়। এখানে ওর পাঠানো কিছু কুত্তা আছে, ওরা সবসময় ওকে নিউজ দেয়। আপনি কখন কি করেন, কোথায় যান। না না, আমি আর কিছু চিন্তা করতে পারছি না। ম্যাডাম ঠান্ডা হন, ওরা আমাদের কিছু করতে পারবে না। আর আমাদের সবার আগে ওর দেওয়ার লোকগুলো খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা কিভাবে?
আমি এই কাজ করতে পারবো ম্যাম, তবে সবার আগে আপনার সব বডিগার্ডকে একত্রিত করতে হবে। এখানে তো সবাই নাই, অনেকেই চলে গেছে। তাহলে কালকে সকালে লাদেন তুমি এখানে চলে আসবে। ঠিক আছে ম্যাম, তবে আমার কিছু কথা ছিল। কি বলে ফেলো। ম্যাম, আমি আজকাল নোংরা কাপড় পরেছি দেখে সবাই আমাকে ভিক্ষুক বলে, এমনকি মারিয়াও এখন বলছে। এভাবে আমি কাজ করতে পারবো না ম্যাম। আপনার কোনো কোম্পানি আছে? আছে তো। ওখানে আমাকে দিয়ে দেন। 1-2 ঘন্টা যদি কাজ করি তাহলে বলতে পারবো আমি অমুক কোম্পানিতে মন্ত্রীর আন্ডারে কাজ করি, আর গোয়েন্দাগিরি করতেও কোনো সমস্যা হবে না। আচ্ছা মারিয়া, ব্যবস্থা করে দাও। জি ম্যাম, হয়ে যাবে। ম্যাডাম, আপনাকে না কি আমাকে? পরে আমাকে বকা দেবেন না তো বললে? আরে না, বলো তুমি। ম্যাম, আপনাকে আজকে অনেক সুন্দরী লাগছে বলেই আমি মাথা নিচু করে ফেললাম। একজন মন্ত্রীকে এই কথা বলছি, না জানি কি হয়। মাথা নিচু করো কেন? এইদিকে দেখো। আমি ম্যামের দিকে তাকাতেই একটা মুচকে হাসি দিয়ে, আমার সামনে কেউ কথা বলার মতো সাহস পায় না। আমি মন্ত্রী হওয়ার পর কেউ আমাকে বললো যে আমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।